পা চালিয়ে এগিয়ে চলেছি। ঘন জঙ্গলে ঘেরা বড় রাস্তার গা ঘেঁষে আরও একটা পথ স্টেশন চত্বরে গিয়ে মিশছে। এই ভিতরকার নির্জন পথে লোকজনের আনাগোনা নেই বললেই চলে। আর এই রাত্রির দ্বিতীয় প্রহরে কেই বা থাকবে? দূর থেকে দেখতে পেলাম ভগ্নদশায় জর্জরিত ল্যাম্পপোস্টটার নিচে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। দ্রুত এগিয়ে গেলাম। তাড়াতাড়ি স্টেশন চলো। উঠে বসুন। রিক্সা চলতে শুরু করলো। যদিও ওকে আমি চিনি, ওর আর আমার গন্তব্যটা একই। তাড়াতাড়ি চল নবারুণ, লাস্ট ট্রেনটা না পেলে আমাদের বিপদের আর শেষ থাকবে না। চিন্তা করিস না ভাই, সময়ের মধ্যেই পৌঁছে যাব। পুলিশ আমাদের নাগাল পাওয়ার আগেই। আর রুবেল? ও সময় মতো স্টেশনে পৌঁছে যাবে। আর কোনো কথা হলো না। নবারুণ ঊর্ধ্বশ্বাসে রিক্সা ছোটাতে শুরু করলো। রেলগেটের সামনে এসে নবারুণ রিক্সাটাকে দাঁড় করালো। কি রে, রিক্সা থামালি কেন? এর থেকে বেশি যাওয়া ঠিক হবে না। হ্যাঁ রে, আমরা প্ল্যাটফর্মে উঠবো না? না, ওখানে পুলিশ থাকতে পারে। তাহলে রুবেল? ও ঠিক সময় চলে আসবে। শীতের কনকনে ঠান্ডায় আমি আর নবারুণ রেলগেটের একটা সাইডে এমনভাবে দাঁড়ালাম যাতে কোনো ট্রেন এলে দূর থেকে আমরা সেটা দেখতে পাই। ঝিঝির ডাকে চারদিকের নিস্তব্ধতা যেন ভয়াবহতায় পরিণত হচ্ছে। এক মিনিট করে ঘড়ির কাঁটা ঢলে পড়ছে 11টার কোলে, কিন্তু রুবেলের দেখা নেই। ঠিক সেই সময় শুনতে পেলাম ট্রেনের হুইসেলের শব্দ। একটা মালগাড়ি খুব ধীর গতিতে এদিকে এগিয়ে আসছে বলে মনে হলো। ঈশান, আর দেরি করা যাবে না, চল। মনে হচ্ছে উঠে পড়তে পারবো। আর রুবেল? ও কোথায়? ও যাবে না? জানি না, এতক্ষণে তো ওর চলে আসা উচিত ছিল। আমার শঙ্কা হচ্ছে যে পুলিশ ওকে ধরে ফেললো না তো। সুযোগ বারবার আসে না, এখানে আর এক মুহূর্ত নয়, চল। না না, কি বলছিস তুই? ওকে ছেড়ে আমরা চলে যাই কি করে? বলছি চল। নবারুণ রীতিমতো ধমক দিয়ে আমায় চুপ করিয়ে দিল। তারপর আমরা কোনো মতে মালগাড়ির শেষ কামরায় উঠে বসলাম। ট্রেনটা যখন গেট পেরিয়ে খানিক এগিয়ে যাচ্ছে, দূর থেকে দেখলাম কুয়াশা ঢাকা রাস্তার মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে রুবেল এগিয়ে আসছে। আমরা উতলা হয়ে উঠলাম, কিন্তু ততক্ষণে আমাদের আর কিচ্ছু করবার নেই। প্রাণপণে চেষ্টা করেছে দৌড়ে ট্রেনটা ধরবার, কিন্তু শেষ রক্ষা হলো না। ও দৌড়তে দৌড়তে একটা সময় দাঁড়িয়ে গেল, আর আমরাও এগিয়ে চললাম এক অজানা গন্তব্যের পথে। রুবেলকে একা ফেলে আসাটা ঠিক হলো না মনে হয় নবারুণ। তা কি করতাম? কোনো সময় জ্ঞান নেই ওর। বন্ধুত্ব দেখাতে গিয়ে কি পুলিশের হাতে ধরা দিতাম? সেটা তুই ঠিকই বলেছিস। এমনি যা বিপদে ফেঁসে আছি। এই তো সেদিন অফিসে ম্যানেজার যেভাবে আমাদের ডাকলো। আসবো স্যার? ও ঈশান, তুমি এসো। তা বাকি দুজন কোথায়? আমরা 3 জনই এসেছি স্যার। তা বাইরে না দাঁড়িয়ে ভেতরে এসো তাড়াতাড়ি। অ্যানুয়াল রিপোর্ট হিসেবে 7 লাখ টাকার গড়মিল দেখা গেছে। তার খবর নিশ্চয়ই জানো তোমরা? হ্যাঁ, মানে তোমরা 3 জন ক্যাশের ডিপার্টমেন্টে আছো। দায়টা তো তোমাদের ওপর বর্তায় নাকি? না 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 স্যার, স্যার আমাদের কাছে কোনো টাকা নেই। তোমার কথা মতো আমি ধরেই নিলাম টাকাটা তোমরা নাওনি, কিন্তু তবু কাজে এত বড় ভুল হয় কি করে? তোমরা জানো এই অপরাধে আমি এক্ষুনি তোমাদের বিরুদ্ধে একটা থানায় কমপ্লেন করতে পারি, কিন্তু আমি শুধু তোমাদের ভবিষ্যতের কথা ভেবে এখনো কোনো স্টেপ নিয়ে উঠতে পারিনি। দেখো, আমি তোমাদের 7 দিন সময় দিলাম। 7 লাখ টাকার হদিশ আমার চাই, আদারওয়াইজ আমার হাতে আর কিচ্ছু করার থাকবে না।
স্যার স্যার বলছি, আমার কিচ্ছু জানার দরকার নেই। আমার কথা আমি বলে দিয়েছি, এখন তোমরা আসতে পারো। আমাদের আগে যারাই কাজ করেছে তারা প্রত্যেকেই নিদেন পক্ষে লাখ লাখ টাকা সরিয়েছে। কি করে জানবো আমাদের সরানো সামান্য ওই কটা টাকাই গলার কাঁটা হয়ে যাবে? যদিও রুবেলের টাকাটা সরানোর ইচ্ছে ছিল না, কিন্তু ওর কিন্তু এই টাকাটা দরকার ছিল। আচ্ছা নবারুণ, টাকাটা ঠিকঠাক করে তোর কাছে রেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। খুব খারাপ লাগছে রে, রুবেলের এই টাকাটা সবচেয়ে বেশি দরকার ছিল। ওর মায়ের অত বড় অসুখ, কি করে জানবো বলতো যে গত পরশু আমাদের সামনে এরকম একটা অঘটন ঘটে যাবে? অফিস ছুটির পর আমরা তিনজন রাস্তায় এসে দাঁড়িয়েছি। মুষলধারে বৃষ্টির জেরে একটাও বাসের দেখা নেই। জল থই থই করছে চারদিক। একে অফিসের চিন্তা, তার সাথেই অশান্তি। ভালোই ভালোই বাড়ি পৌঁছতে পারলে হয়। এমন সময় অফিসের ম্যানেজার সনাতনবাবুর গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ালো। জানলার কাঁচটা নেমে গেল। কি ব্যাপার, বৃষ্টিতে আটকে গেছো? হ্যাঁ স্যার, ওই আর কি। ঠিক আছে, উঠে এসো, আমি তোমাদের লিফট দিয়ে দিচ্ছি। প্রথমে বেশ বিস্মিত হলাম। সামনে স্যারের পাশে নবারুণ, আর পিছনের সিটে আমি আর রুবেল। আমরা বেশ ভয়ে ভয়ে আছি কালকের ঘটনাটা নিয়ে। বেশ খানিকক্ষণ সবাই নিস্তব্ধ হয়ে রইল। রুবেল, তোমাকে মুখার্জি পাড়ার মোড়টায় নামিয়ে দিলে হবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। বেশ, তবে তো কোনো সমস্যাই নেই। এরপর উনি নানা রকম কথা বলতে শুরু করলেন। এভাবে আচম্বিতে স্যারের মেজাজের এমন আকস্মিক পরিবর্তনে আমরা প্রত্যেকেই হতচকিত। গতকালের রাগের কোনো চিহ্ন নেই, বরং অন্যান্য কথা বলে বেশ খোশ মেজাজেই আছেন তিনি। হঠাৎ সনাতনবাবু গাড়িটা দাঁড় করালেন। কিছু হয়েছে নাকি স্যার? গাড়ি দাঁড় করালেন যে? সনাতনবাবু অট্টহাসিতে ফেটে পড়লেন। কিছু বুঝতে পারছো না তাই না? পিছনের রাস্তার দিকে তাকিয়ে সব বুঝতে পারবে। পিছনের দিকে তাকাতেই আমাদের বুকটা কেঁপে উঠল। গাড়ির ঠিক পিছনে পুলিশের একটা ভ্যান। কি ভেবেছিলে তোমরা টাকা সরিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করবে আর আমি কিচ্ছু টের পাবো না? এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে তোমাদের পালানোর আর কোনো পথ নেই। আপনি আমাদের ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ ডেকেছেন স্যার? সহসা উনি আর্তনাদ করে উঠলেন। দেখলাম সনাতন বাবুর গায়ের চামড়া খসে গিয়ে রক্ত মাংসে মিশ্রিত এক বিভৎস শরীরে পরিণত হচ্ছে। আমাদের তিনজনেরই তখন বুক কাঁপছে। কি হচ্ছে, কেন হচ্ছে, কিচ্ছু মাথায় ঢুকলো না। কিন্তু এটুকু বুঝতে পারলাম যে আমাদের চোখের সামনে সনাতন বাবু ভয়ঙ্কর কষ্ট পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। ওদিকে পুলিশের গাড়ি ক্রমশ এগিয়ে আসছে। পালানো ছাড়া আমাদের কোনো পথ খোলা নেই। সরি স্যার, এই অবস্থায় আপনাকে রেখে আমাদের চলে যেতে আপনি বাধ্য করলেন। কোনো মতে সেদিন পুলিশের হাত থেকে লুকিয়ে পালাতে পেরেছিলাম। পরদিন তো আর অফিস যাওয়া হলো না। খবর পেলাম সনাতনবাবু সত্যি সত্যি গতকাল রাতে মারা গেছেন। ওনার মৃত্যুটা স্বাভাবিক নয়, আর সন্দেহের তালিকায় আমরা তিনজন। তাই শহর ছাড়ার পরিকল্পনা করলাম। আফসোস, রুবেল আমাদের সাথে নেই। রাত্রে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। যখন চোখ খুললাম তখন রাতের অন্ধকার কাটছে। আকাশে মৃদু আলো ভোর হবার আভাস দিচ্ছে। ট্রেন থেমেছে, কিন্তু নবারুণ কোথায়? প্রচণ্ড একটা চিন্তা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল আমায়। ঝড়মর করে উঠে বসলাম। লাফ দিয়ে নামলাম ট্রেন থেকে। মাঝ লাইনে দাঁড়িয়ে আছে ট্রেনটা। চিৎকার করে যে ডাকবো তার উপায়ও নেই। এদিক ওদিকটা তাকাতেই খানিক দূরে দেখতে পেলাম
নবারুণ দাঁড়িয়ে আছে। নবারুণ, নবারুণ, কিরে আমায় ডাকিসনি কেন? ডাকতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগে ভাবলাম ট্রেন থেকে নেমে দেখি কোনো ভ্যান বা রিক্সা পাই কিনা। লাইনের ধারেই একটা বড় আকারের মালগুদাম। তবে আমরা রাজ্যের বাইরে চলে এসেছি নাকি সেটা বুঝতে পারলাম না। ভোরের আলো এখনো স্পষ্ট হয়নি। হ্যাঁ রে, টাকাটা ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, আর কথা না। চল আমরা বরং ওই রাস্তাটা ধরে হাঁটতে থাকি, যদি কোনো গাড়ি ঘোড়ার দেখা মেলে। আধো অন্ধকারে আমরা পাশের রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। ওর সাথে এতগুলো টাকা, কোনোভাবে যদি লোকালয় অবধি পৌঁছতে পারি কিছুদিন গা ঢাকা দিয়ে থাকা যাবে। তারপর যে কি হবে আমি জানি না। এতক্ষণ ধরে হাঁটছি, একটা প্রাণীর চিহ্ন পর্যন্ত নেই। মিনিট খানেক পর পিছন থেকে বেলের শব্দ শুনলাম। পিছন ফিরতেই দেখি একটা খাঁচা দেওয়া ভ্যান। লোকটা নিজে থেকেই বলল, কোথায় যাবেন? আপনি যেখানে খুশি নিয়ে চলুন। না না, আপনি এক কাজ করুন, বাস স্ট্যান্ড চেনেন তো? সকালের বাস কটায় ছাড়ে? হবে 6টা, 6:30। ঠিক আছে, আপনি আমাদের ওইখানেই নিয়ে চলুন। উঠে বসুন। দেরি না করে তড়িঘড়ি উঠে বসলাম। কুয়াশার চাদর ছেড়ে ভ্যান এগিয়ে চলল। জনপ্রাণীহীন এ কোন পথে যে নিয়তি আমাদের নিয়ে চলল জানি না। শোন ঈশান, আমরা এখন আলাদা হয়ে গা ঢাকা দিয়ে থাকবো কিছুদিন। মানে তুই অন্য দিকের বাস ধরবি আর আমি অন্য। কেন? মানে তুই কিছু ভেবেছিস? কোনো প্ল্যান ট্যান করেছিস নাকি? দেখ, একসাথে থাকলে আমরা ধরা পড়ে যেতে পারি। কটা দিন যাক, আবহাওয়া শান্ত হলে আবার মিট করব। আর বলছিলাম, টাকাটার কি হবে? এখন আমার কাছেই থাক, আমি সব কিছু আগলে রাখবো। আর শোন, আমার নাম্বারে এখন ফোন পাবি না। আমার ফোনটা সেদিন রাতে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছিল। আমি একটু নিজেকে গুছিয়ে নিয়েই তোকে ফোন করব। তুই এখন কিছুদিন গা ঢাকা দিয়ে নিশ্চিন্তে থাক। সহসা ভ্যানটা থেমে গেল। কি হলো দাদা, থামলেন যে? বাস স্টপ এসে গেছে নাকি? লোকটা কিছু বলল না। নবারুণ মাথাটা বাইরে একটু বের করে আশপাশটা দেখে বলল, কিন্তু আশপাশ তো পুরো শূন্য, কিচ্ছু নেই। এ কোথায় নিয়ে এলেন আমাদের বলুন তো? বাস স্ট্যান্ডে পৌঁছানোর আগে আমার টাকার ভাগটা দিয়ে দিলে হতো না? লোকটার কথা শুনে তো আমরা হতবাক। কি বলছে? এদিকে ভোরের আলো ফোটার বদলে আবারও যেন অন্ধকার নেমে এলো। লোকটা ওর একটা হাত আমাদের দিকে বাড়িয়ে দিল। কি হলো? আমার ভাগটা কই? আমি সামনে যা দেখছি তাতে আমার সারা দেহের রক্ত যেন শুকিয়ে গেল। সামনে তাকিয়ে দেখ নবারুণ, একটা মুন্ডহীন দেহ, রক্তাক্ত, ক্ষত বিক্ষত। আমায় তোরা চিনতে পারছিস না? না, ওর গলার স্বর আর আমাদের অচেনা লাগলো না। রুবেল। রুবেল, তুই আমাকে ফাঁকি দিয়ে পালানোর প্ল্যান করছিস তোরা? কি সব বলছে ও? ঈশান, ঈশান, আমার মনে হয় আমরা হ্যালুসিনেট করছি কিংবা স্বপ্ন দেখছি। রুবেলের অট্ট হাসিতে চারদিক যেন কেঁপে উঠল। তুই আমাকে দেরিতে আসতে বলে ঈশানকে ভুল বুঝিয়ে টেনে তুললি। ভেবেছিলি ওদের যা হয় হোক, আরে নিজে তো বাঁচি। হ্যাঁ, টাকাটা তো নিতে হবে নাকি? কিন্তু ওই ভাগ্যের পরিহাস। আমি ট্রেনে কাটা পড়লাম। তোরা যখন আমাকে ফেলে চলে গেলি, আমার মাথার উপর না যেন বাজ পড়লো জানিস। আনমনা হয়ে লাইন পার হচ্ছিলাম, আর তখনই একটা ট্রেন
ব্যাস, আমাকে তো তুই আমার পাওনা থেকে বঞ্চিত করলি। এখন ঈশানকেও ছাড়বি না বল? হ্যাঁ, এত লোভ তোর নবারুণ? হ্যাঁ, এত লোভ? না ঈশান, এসব মিথ্যে, এসব মিথ্যে। বাঁচতে চাস তো আমার সাথে এখান থেকে চল, পালিয়ে চল এখান থেকে। এসব মায়া। আমি একদম ঠিক কথা বলছি ঈশান। ও তোকেও মেরে ফেলার পরিকল্পনা করেছে। নইলে নইলে ওর পকেটে ছুরিটা কিসের জন্য? নবারুণ, তোর পকেটে ছুরি? বাজে কথা। এসব বাজে কথা? হ্যাঁ, বাজে কথা। রুবেলের ওই পাথরের মতো মুন্ডহীন শরীর জান্তব গর্জন করতে করতে নবারুণের দিকে এগিয়ে এলো। ওর পকেট থেকে একে একে টাকা আর ছুরি মাটিতে লুটিয়ে পড়ল। আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমায়। পিছন ঘুরে পালাতে গিয়েও অন্ধকারে একটা অস্পষ্ট অবয়বে ও যেন ধাক্কা খেল। কেউ কি দাঁড়িয়ে আছে ওখানে? নবারুণ পিছু হটতে শুরু করেছে। ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে এলো একটা পোড়া ঝলসানো শরীর। আমাকে তুই মারলি কেন? হ্যাঁ, মারলি কেন? এই গলাটাও আমার অচেনা লাগলো না। সনাতন বাবু? তুই আমার হাত থেকে ছাড় পাবি না নবারুণ। খুব ভালো করে তুই জানতিস যে আমি স্কিন ডিজিজের রোগী। তা সত্ত্বেও সেদিন তুই সবার অলক্ষ্যে আমার গায়ে মাখা ক্রিমে এমন একটা কেমিক্যাল মিশিয়েছিলি যেটা ঘন্টাখানেক পর থেকে রিয়্যাক্ট করতে শুরু করলো। আর 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 সেই যন্ত্রণা, গায়ে গায়ে চামড়া খসে যাওয়ার যন্ত্রণা, সেই অবস্থায় তোরা তোরা আমাকে ফেলে চলে গেলি। রুবেল রুবেল তার কর্মের শাস্তি পেয়েছে। আশপাশ তাকিয়ে রুবেলকে আর কোথাও দেখতে পেলাম না। কিন্তু কিন্তু তোদের শাস্তি পাওয়া এখনো বাকি আছে। আমি আমি তোদের ছাড়বো না। না, আমি তোদের ছাড়বো না। ক্ষমা করুন স্যার, আমাদের ক্ষমা করুন। আমি আমার অপরাধের প্রায়শ্চিত্ত করব। আমাকে একটা সুযোগ দিন। এরপর ঝলসে যাওয়ার শরীরটা নবারুণকে অন্ধকারের মাঝে কোথায় যেন টেনে নিয়ে গেল। পড়ে রইল একটা চিরকুট। হাতে তুলে নিয়ে দেখলাম ওতেই 7 লাখ টাকার উপযুক্ত ব্যবস্থা করার কথা বলা আছে। আর বলা আছে ওনার আত্মাকে মুক্তি দেওয়ার কথা। এরপর অজানা গন্তব্যের দিকে এগিয়ে গেলাম। জানি না এই পাপের প্রায়শ্চিত্ত আদৌ করতে পারবো কিনা। দেখা যাক সময় কি বলে।